ফ্লোর দ্য লাইফ জিটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দাঁড়িয়ে আছি কাঞ্চনকন্যাতে। গন্তব্য কলকাতা। অনেক দিন পর আমরা বাড়িতে চলেছি আর যাচ্ছি কাঞ্চনকন্যাতে করে। সেই মুহূর্ত ভাগ করে নেব তোমাদের সাথে। কাঞ্চনকন্যার ভাড়া কত, কতক্ষণ টাইম লাগলো, সব কিছু কিন্তু আমরা শেয়ার করব তোমাদের সাথে। তাই ব্লগটা একদম স্কিপ করো না, আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে। আমরা দাঁড়িয়ে আছি আলিপুরদুয়ার জংশনে, যেখান থেকে কিনা আমরা চলে যাব কলকাতাতে। বাইরেই রয়েছে একটি বেসিন, তার সাথে রয়েছে একটি বড় আয়না। আয়না থেকে শুরু করে বেসিন সবই রয়েছে, আর এখন কিন্তু বেসিনটা রয়েছে বেশ পরিষ্কার। আর এটিকে পরিষ্কার রাখার দায়িত্ব অবশ্যই আমাদের, তাই না? স্মোক লাভারদের কিন্তু আগেই সাবধান করে দিলাম, কারণ এখানে লেখা রয়েছে নো স্মোকিং। দূরপাল্লার ট্রেনের সব থেকে ইম্পর্টেন্ট একটি জায়গা হলো ওয়াশরুম। দেখিয়ে দিচ্ছি কাঞ্চনকন্যার ওয়াশরুমটি কিন্তু এখনও রয়েছে পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন। আর এরকমই থাকবে যদি কিনা আমরা নিজেরা নোংরা না করে ফেলি। এখানে কিন্তু ইংলিশ এবং বেঙ্গল দুটি স্টাইলেই রয়েছে ওয়াশরুম। আর ওয়াশরুমগুলো দেখতেই পাচ্ছ বেশ নিট অ্যান্ড ক্লিন। ভেতরে ঢুকছি না কারণ দরজাটা বিভৎসভাবে টাইট। এখানে তো বেসিন আছে, কিন্তু বেসিনে নলও আছে, অবশ্য জলও আছে। হাতটা ধোবো কি করে? কল খোলার তো জায়গা নেই, রয়েছে ঠিক এই নিচটাতে। এখানে পা দিয়ে প্রেস করতে হবে, আর ওপরে দেখো জল চলে এসছে। কোচের সাজসজ্জাগুলোই কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন। আমার কিন্তু খুবই ভালো লাগছে ডিজাইনটা। আর এখানে দেখো একটা করে আলো দেওয়া রয়েছে সবার পার্সোনালি, এখানে নিচের থেকে উপরে। আর এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, আর তার সাথে রয়েছে মিরর। মানে এটা তো আমার জন্য ভীষণই দরকারি। চাদর আর বালিশ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে কাঞ্চনকন্যার থার্ড এসি। আর যারা কিনা সাইডের সিট পাবে তাদের জন্যও কিন্তু আলোর ব্যবস্থা অবশ্যই আছে। আর রয়েছে চার্জ দেওয়ার জায়গাও। এই সিটটা যে পেয়ে যায় তার কিন্তু একদম স্বর্গসুখ। সিরিয়াসলি বসে আরাম করতে করতে দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা। এখানে রয়েছে একটি বোতল রাখার জায়গা, মানে জলের বোতল রাখার। দেখুন কি সুন্দর, মানে স্পেসটা কোনো অকুপাইড হয়ে থাকছে না। জাস্ট এভাবে বন্ধ করে দিন, আবার দরকার পড়লে এইভাবে খুলে নিন ফাটাফাটি। এই ট্রেনের সম্পত্তি যাতে নষ্ট না হয় সেটা দেখে রাখার দায়িত্ব অবশ্যই জনসাধারণের, কারণ ট্রেন তো ইউজ আমরাই করব এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। জানলাটা বেশ প্রেসিয়াস, দারুণ না? আর তার উপরে আরেকটা জিনিস খুবই সুন্দর, যেখানে কিনা রয়েছে এই পর্দা মতো। এটাকে কি বলে আমি ঠিক জানি না। এই জায়গাটি মানে অনেক সময় পর্দা থাকে, হয়তো অপরিষ্কার পর্দা রয়েছে বা ছিঁড়ে গেছে, তার থেকে এইটা কিন্তু বেশ ভালো। আবার যদি মনে হয় না বাইরের দৃশ্যটাই দেখবো, জাস্ট এটাকে খুলে দিন, হয়ে গেল। আমাদের ট্রেন কাঞ্চনকন্যা কিন্তু প্রতিদিনই চলে যায় কলকাতাতে, অবশ্যই আমাদেরকে সঙ্গে নিয়ে। আচ্ছা, কাঞ্চনকন্যার ভাড়া কত? থার্ড এসির ভাড়া হলো পার হেড 1000 টাকা করে। 1000 টাকায় তোমরা কিন্তু থার্ড এসিতে পৌঁছে যাবে কলকাতাতে। আর এটির টাইমিং হলো 3:15। আলিপুরদুয়ার জংশন থেকে কিন্তু এটি প্রত্যেক দিনই ছাড়ে 3:15-তে কলকাতার উদ্দেশ্যে। আমরা আজকে কলকাতা চলেছি, সেটা তো আগেই বলে দিয়েছি, ভাড়াটাও জানিয়ে দিলাম। ট্রেনে আর কত রকমের অভিজ্ঞতা হয় সেটাও কিন্তু তোমাদের সাথে আমরা ভাগ করে নেব, তাই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আচ্ছা,
আজকে হলো আমাদের এই সিটটা পড়েছে আর নয়, এই দিকের হচ্ছে আপার সিটটা পড়েছে আর অপোজিটের দিকের মিডিল সিটটা পড়েছে। মানে একদম কিন্তু মানে মনের মতো সিট আমার হয়নি, কারণ নিচের সিটটা না পেলে অনেক সময় এসে সবাই বলে যে উপরে উঠে যান বা সরে যান, জানলাটা মিস করে যায়। কিন্তু চলো দেখা যাক কতটা কি করা যায়। রিকোয়েস্ট করবো দাদাকে বাঁচিয়ে আসো। কাটায় কাটায় 3:15 বাজতে না বাজতেই ছেড়ে দিল ট্রেন বাবাজি। কাঞ্চনকন্যা আমাদেরকে নিয়ে রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। আমরাও ভগবানকে পেন নাম ঠুকে রওনা দিয়ে দিলাম কাঞ্চনকন্যার সাথে কলকাতা যাওয়ার জন্য। পেন নাম কেন ঠুকলাম কারণটা বুঝতে পারছো না? আরে কারণটা ভয়। কিছুদিন ধরে ট্রেনের যেসব কাণ্ড কারখানা আমরা শুনছি সেই ভয়েই পেন নামটা ঠুকেই নিলাম ভগবানকে। দেখতে দেখতে প্রায় পেরিয়ে গেলাম আমাদের আলিপুরদুয়ার জংশনকে। কি আশ্চর্য অনুভূতি, তাই না? বাড়ি ফিরছি, নিজের বাড়ি, যেখানে কিনা রয়েছে আমাদের সব আপনজনেরা। সেখানে যাবার মজাটাই আলাদা। আবার যখন আপনজনেরা আমাদের কাছে ঘুরতে এসে ফিরে যায় এই স্টেশন থেকে ট্রেন ধরেই নিজেদের গন্তব্যে, তখন চলে মন খারাপের পালা। এখনো শীত সেইভাবে পড়েনি, কিন্তু কাঞ্চনকন্যার ভিতরে এসি চলছে তীব্র গতিতে, তাই স্কিন কেয়ার কিন্তু মাস্ট। আর কাঞ্চনকন্যার আশপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে চলে, সেইটার বর্ণনা আর কি দেব নতুন করে। চলো বেশি বর্ণনা না দিয়ে ভাগ করে নিই আশেপাশের সেই মিষ্টি সৌন্দর্যগুলো। কি অসাধারণ না? খানিক জঙ্গল, খানিক রাস্তা, তার মধ্যেই স্কুল, কলেজ, বাড়ি, ঘর, কত মানুষের কত জীবনযাত্রা, কতই না রঙ্গতামাশা। সব কিছুই দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা সামনের দিকে। দেখো ট্রেনটি কি দারুণ বাঁক নিচ্ছে, মনে হচ্ছে একে বেঁকে ময়াল এগিয়ে চলেছে সামনের দিকে, ওত পেতে আছে শিকার ধরার জন্য। আমরা যে জঙ্গলটা দেখতে পাচ্ছি, এই জঙ্গলে কিন্তু মাঝে মধ্যেই রাইনো, বাইসন, এমনকি ময়ূরও দেখতে পাওয়া যায়। আমরা দেখে নিয়েছিলাম 2টি হনু, কিন্তু ক্যামেরা ওপেন করার আগেই হনুরা ছুটতে পালিয়ে গিয়েছিল ঝোপের আড়ালে। কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, তাই না? আমরা যখন গাড়ি নিয়ে ড্রাইভে বেরাই, তখন এই পাশ থেকে ট্রেনকে দেখতে দেখতে মন ভরে যায়। আবার ট্রেন থেকে এই গ্রাম্য পথটি দেখলে সত্যিই মন ভরে যায়। দেখতে দেখতে চলে এলাম কালচিনিতে। দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা দিদি। নিয়ে নিলাম 1 কাপ কফি। কোথায়? এই স্টেশনটির নাম হ্যামিল্টনগঞ্জ। আর এখানে পৌঁছাতে পৌঁছাতেই তোমাদের বন্ধু সঞ্জীবের পেয়ে গেল কফি তেষ্টা, তাই নিয়ে নিলাম গরমা গরম 2 কাপ কফি। পার কাপ কফির দাম পড়েছিল 20 টাকা। দাম তো নিল 20 টাকা, কিন্তু সেই আন্দাজে কফির কোনো টেস্ট ছিল না। এখন অনেকেই দাম ঠিক নিলেও খাবারের মান দেয় অতি নিম্নমানের। পচা কফিতে চুমুক দিতে দিতে পৌঁছে গেলাম হাসিমারাতে। সত্যি সত্যি নামটা সার্থক হলো স্টেশনের, কারণ ওই কফি খেয়ে আমাদের মুখের হাসি সত্যি মারা গেছিল। আকাশে চলছে আলো ছায়ার খেলা। দেখতে দেখতে বেশ অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলেছি ট্রেনে, আর অন্ধকারও প্রায় নামতে শুরু করেছে, কারণ শীতকাল সামনেই আসন্ন। আর শীতকাল মানেই অন্ধকারের রাজত্ব। তবুও যেটুকু আলো রয়েছে তাতেই আশপাশ দেখে নিতে থাকলাম মন ভরে, কারণ একটু পরেই তো চারপাশটায় নেমে যাবে গাঢ় অন্ধকার। তখন বাইরে কী বা দেখব?
যত দূরই চোখ যাবে শুধু চলবে অন্ধকারেরই রাজত্ব। এখন দেখো সূর্যাস্ত, কি অসাধারণ অনুভূতি আর কি অসাধারণ দৃশ্য। বাড়িতে থাকলে কখনই বা হয় সূর্যোদয়, কখনই বা হয় সূর্যাস্ত, কিছুই চোখে দেখা হয় না। শুধু দিনের আলো ফুটলে সকাল আর অন্ধকার নামলেই রাত। সারা দিনের ব্যস্ততার মাঝে এটুকুই বুঝতে পারি আমরা। কিন্তু ট্রেন জার্নিতে পাওয়া যায় অখণ্ড সময়। আশপাশটা দেখতে দেখতে প্রত্যেকটা মুহূর্ত অনুভব করে নেওয়ার একটি বিশেষ জায়গা হলো এই ট্রেন জার্নি। অন্ধকার হয়ে গেছে বাইরেটা, আর ট্রেনের ভিতরেও জ্বলে উঠেছে আলো। এখনও আমরা এনজিপিতে পৌঁছাইনি, আর এনারা হলেন আমাদের সহযাত্রী। এক ঢোক জল খেয়ে রেডি হয়ে নিলাম পরবর্তী খাবার দাবার খাওয়ার জন্য। কারণ ট্রেনে কি শুধু মুখে যাওয়া যায়, তাই শুরু করলাম ফল খাওয়া দিয়ে। তোমার বন্ধু সঞ্জীব ইচ্ছা করে নিল না যাতে দেখা যায় শুধু আমি একাই খাচ্ছি, সে কিছুই খায়নি। একের পর এক ফল খেতে থাকলাম, আর তোমাদের বন্ধুও সেই মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য রেকর্ড করে রাখলো। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এতটাও খাই না যতটা এখানে দেখা যাচ্ছে। এখনও আমরা এনজিপিতে পৌঁছাইনি, কিন্তু মানুষজন ক্লান্ত হয়ে এর মধ্যেই বিছনা পেতে শুয়ে পড়েছেন। কারণ কাঞ্চনকন্যার সময় লাগে আলিপুরদুয়ার জংশন থেকে কলকাতা যেতে প্রায় 17 ঘন্টা। তো এক নাগাড়ে মানুষ কতক্ষণই বা বসে থাকতে পারে। এই ট্রেনটি যায় জঙ্গলের পথ ধরে। যেমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পারি, সেই রকম সময়টাও কিন্তু নেয় অনেক বেশি কলকাতা পৌঁছাতে। আশপাশে জঙ্গল, হতেই পারে কোনো অবুঝ বন্য প্রাণী এসে দাঁড়ালো ট্রেনের সামনে, বা ছুটে এসে হঠাৎই দাঁড়িয়ে পড়ল রেল লাইনে। তখন ঘটে যেতে পারে মহাবিপদ। সেই জন্য ট্রেনের গতিবেগ থাকে বেশ ধীরে। দেখতে দেখতেই চলে এলাম এনজিপি। আগে যখন কলকাতা থেকে নর্থ বেঙ্গলে আসতাম ছুটি কাটাতে, তখন কিন্তু এই এনজিপি স্টেশনটা দেখে মনটা নেচে উঠত, কারণ এরপরেই দেখে নেব আমরা পাহাড়। আর এখন এনজিপি দেখলে মনে হয় আর মাত্র কয়েক ঘন্টা বাড়ি পৌঁছাতে। দুটোই কিন্তু বেশ আনন্দদায়ক, মিষ্টি মধুর একটি স্মৃতি। এনজিপি থেকে বেশ ভিড় হওয়াতে আর কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি। তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম আমরা। একদম সকালবেলা ঘুম ভাঙলো কলকাতার কাছে এসে, দক্ষিণেশ্বরে। গুড মর্নিং বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি কলকাতা। এখনো ঠিক কলকাতা পৌঁছায়নি, কারণ ট্রেন বিফোর টাইমে এসে দাঁড়িয়ে আছে দক্ষিণেশ্বরে। তাই আমরাও দক্ষিণেশ্বরেই সকাল সকাল চারপাশটা ঘুরে দেখে নিচ্ছি, আর মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছি তোমাদের সাথে। আর কেমন লাগলো আজকের ব্লগ সেটা তো অবশ্যই জানাবে। কালকে রাতে আর ব্লগ করা হয়নি, কারণ ভীষণ ক্লান্ত ছিলাম, তাই খাওয়া দাওয়া করে ঝটপট শুয়ে পড়েছি। আর চলো দেখা যাক আগে আগে কোথা থেকে। সবাই বলে কাজের মাসি কাজের পিসি, আর আমি বলবো কাজের বর, যে কিনা ঘুম থেকে উঠেই ল্যাপি হাতে বসে পড়েছে কাজ নিয়ে। আরে ভাই, ঘরের কাজ না, অফিসিয়াল কাজ। আমার কিন্তু এই জায়গাটা বেশ লাগে। একদিকে রেলপথ, উল্টো দিকে মেট্রোপথ। এই দৃশ্যটা বেশ উপভোগ্য আমাদের কাছে। আর এই দৃশ্য দেখতে পাবে শুধুমাত্র দমদম আর দক্ষিণেশ্বরেই। দেখতে দেখতে চলে এলাম শিয়ালদাতে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, এরপরেই পৌঁছে যাব নিজের আপনজনেদের কাছে। চলে এসেছি শিয়ালদহে, আর এখান থেকে নিজেদের গন্তব্যে চলে যাব ওলা উবেরের মাধ্যমে। ট্রেন কিন্তু একদম অন টাইমে আমাদের পৌঁছে দিয়েছে আমাদের গন্তব্যে। এখানে বসে রয়েছেন রাগী ডগি মহারাজ, উল্টোপাল্টা কিছু ক্যারি করলেই খ্যাক করে এসে কামড়ে দেবে তোমাদের।
আমাদের জার্নি কিন্তু এখানেই শেষ হলো। এইবার হচ্ছে বাড়ি ফেরার পালা। কলকাতা চলে এসেছি শিয়ালদাতে একদম অন টাইম। তাহলে মুহূর্তগুলো শেয়ার করলাম তোমাদের সাথে, কেমন লাগলো জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল। সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।